রংপুরের শিক্ষক পরিবারের মরদেহ উদ্ধারের প্রায় এক সপ্তাহ পরও থমথমে পরিবেশ ওই এলাকায়। বাড়িটিতে এখনও পুলিশ পাহারায়। বিস্তারিত জানাতে নগরের মাসুয়াপাড়া এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি শাহরিয়ার মিম। শাহরিয়ার মিম, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন এবং তাদের কোনো আশ্বাস আছে কিনা, মানুষকে আসলে তারা কতটুকু আশ্বাস দিতে পারছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে? আপনাকে ধন্যবাদ। এখন রয়েছি রংপুর নগরীর মাসুয়াপাড়া বা দাসপাড়া এলাকায়। এখন যেখানে আমি রয়েছি এটি হচ্ছে যে গণপতি চক্রবর্তীর যে বাসা, সেই বাসার যে প্রধান ফটকে আমরা দেখতে পাচ্ছি যে এই বাসায় এখনো পুলিশ আসলে অবস্থানে রয়েছেন, অর্থাৎ পুলিশ প্রহরা সেদিনের পর থেকেই কিন্তু অব্যাহত রয়েছে এবং এই এলাকায় বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, সনাতনী সংগঠনগুলো কিন্তু মাঝে মধ্যেই এখানে এসেছে, পরিদর্শন করছেন এবং এই ঘটনা জানার চেষ্টা করছেন, কিভাবে ঘটলো এসব বিষয় কিন্তু জানার চেষ্টা করছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাতে, অর্থাৎ পুলিশের ভাষ্য অনুযায়ী, দাবি অনুযায়ী, যে ভোর রাতের পরে মূলত এই যে বাসার ছাদে শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, স্ত্রী পিতলকা চক্রবর্তী এবং তাদের যে মেয়ে চক্রবর্তী কে ছাদে হত্যা করা হয়। তারপরে সিঁড়িতে তার কন্যা সন্তান এবং স্ত্রীর লাশ রাখা হয় এবং ঘরের ভিতরে খাটের তলে আসলে তার যে ছেলে শিশু সন্তান তাকে কিন্তু আসলে হত্যা করা হয়। মূলত এই ঘটনার পরে আসলে বিভিন্ন রহস্য জন্ম দিয়েছে যে দুজনকে আটক করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, এই সিদ্ধার্থ দাস এবং মুগ্ধ দাস, এই বাসার পাশে যাদের বাসা, এই চক্রবর্তীর বাসার পাশে যাদের বাসা, তারা ইতিমধ্যে 164 ধারায় জবানবন্দি দিয়েছেন আদালতে এবং তাদের যে বন্ধু রয়েছেন সীমান্ত, তিনিও সাক্ষী দিয়েছেন এবং রংপুর যে শ্মশানের ডোম রয়েছে বিদ্যুৎ, সেও কিন্তু 164 ধারায় কিন্তু সেও জবানবন্দি সাক্ষ্য দিয়েছেন। এই পুরো ঘটনাটাই কিন্তু পুলিশের ভাষ্য এবং যারা আসলে অভিযুক্ত তাদের ভাষ্য এবং আদালতে তারা যে 164 ধারায় জবানবন্দি দিয়েছেন সেই ভাষ্য মিলে গিয়েছে, এমনটাই কিন্তু বলা হচ্ছে। সব কিছু মিলে রংপুরে গেল 10 দিনে 60টি খুনের ঘটনা ঘটেছে। রংপুরে নিরাপত্তাহীনতায় ভুগছে এমন কথা বলছেন, যদিও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই যে হত্যাকাণ্ড এসব আসলে পারস্পরিক বিরোধ। গতকালকে রংপুর মেট্রোপলিটন পুলিশের বিদায়ী কমিশনার তিনি কিন্তু আব্দুল মাহবুব তিনি জানিয়েছেন যে আসলে আগে সংবাদ সম্মেলনের বেশ কিছু তথ্য থেকে তিনি কিন্তু সরে এসে নতুন কিছু তথ্য দিয়েছেন। সেই তথ্যগুলো ইতিমধ্যেই আপনারা জেনেছেন। আমরা এই যে বাড়ির সামনে এখন রয়েছি, বাড়ির সামনে আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যম কর্মীরা, এলাকাবাসী তারা এখানে এসেছেন। আমরা এবং এছাড়াও কিন্তু এখানে সাদা পোশাকে যারা গোয়েন্দা পুলিশ দেখতে পাচ্ছি, অন্যান্য আইন শৃঙ্খলা যে গোয়েন্দা নজরদারি সেটাও কিন্তু অব্যাহত রয়েছে। আমরা একটু এই পর্যায়ে কথা বলার চেষ্টা করব। ভাই, কি অবস্থা এখন? হ্যাঁ, ধন্যবাদ মিম ভাই। আসলে আমরা এখানে আসছি দেখার জন্যই। আসলে আমরা কি দেখছি, আমরা এখানে একটা নৃশংস হত্যাকাণ্ড দেখেছি। তো এই 4 জনের একটা হত্যাকাণ্ড, এটি তো দেশ বিদেশে আলোড়ন তোলা এবং আমরা রংপুরের মানুষ হিসেবে আমরা অনেক আতঙ্কগ্রস্ত আছি যে এত বড় একটি হত্যাকাণ্ড এখানে সংঘটিত হয়েছে। পাশাপাশি আসলে আমাদের শঙ্কাটা কোথায়, যে আমরা এখানে দেখতেছি যে পাশের বাড়ি সিদ্ধার্থ দাস উনি এটার অভিযুক্ত আসামি হিসেবে আছেন। তো আমরা চাচ্ছি এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার, কিন্তু আমাদের কেন একজন অভিযুক্তের প্রতি আমাদের কেন এত সহানুভূতি বেড়ে যাচ্ছে? এই সহানুভূতি বাড়ার একটি কারণ, সেটা হলো যে সাধারণ মানুষ হিসাবে আমরা অনেক এই তদন্তের মধ্যে অনেক অসঙ্গতি দেখতে পাচ্ছি। এই অসঙ্গতিটার কারণেই কিন্তু একজন অভিযুক্তের প্রতি মানুষের কিন্তু দরদ বেড়ে যাচ্ছে। মানুষ মনে করতেছে যে এই হত্যাকাণ্ডের সঠিক বিচার হচ্ছে কি না। যদি আমরা চাই যে এই হত্যাকাণ্ডের সঠিক বিচার হোক এবং যদি সিদ্ধার্থ বা মুগ্ধ দাস নিরপরাধ ব্যক্তি হয়, তারা যেন ন্যায় বিচার পায়। ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটি শুনছিলেন, আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে আসলে এই যে এখানে রয়েছে সিদ্ধার্থ দাসের বাসা, এই যে 4 খুনের ঘটনায় গ্রেপ্তারকৃত যে সিদ্ধার্থ দাস, এবং তার পাশে রয়েছে যে তার যে বন্ধু সীমান্তর বাসা, অর্থাৎ এখানেই কিন্তু সীমান্তর বাসাতেই ইয়াবা সেবন করেছে এমনটা কিন্তু তথ্য আমরা পেয়েছি। এবং সেই গলি দিয়ে কিন্তু মূলত এই যে বাসাকে দেখতে পাচ্ছেন, এটি দেবুদের বাসা। এই দেবু দাসের বাসার আসলে 2য় তলা খোলা ছাদ,
সেখান থেকে এবং তৃতীয় তলার যে খোলা ছাদ সেখান থেকে সহজেই এই ছাদে আসলে তারা গিয়েছে, সেখানে তারা ইয়াবা সেবন করছিলেন। পুলিশের দাবি অনুযায়ী এটি আসলে শিক্ষক গণপতি চক্রবর্তী দেখে ফেলে, তারপর তাদের কথা কাটাকাটি হয়, ধস্তাধস্তি হয় এবং এরপরেই কিন্তু এই নৃশংসতম হত্যাকাণ্ড ঘটায়। পুলিশের দাবি আসামিরা 164 ধারায় এমন জবানবন্দি দিয়েছেন। তবে সাধারণ মানুষ মনে করছেন দুজনের পক্ষে চারজনকে হত্যা করা আসলে এটি আসলে সম্ভব না। সাধারণ মানুষের কথা যে এই মামলাটি অধিকতর তদন্ত করা হোক, এর পিছনে যদি কেউ থাকে তাদেরকে বের করে নিয়ে আসা উচিত। এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আগামী চক্রবর্তী অর্থাৎ এই যে চক্রবর্তী তিনি কিন্তু ভোর 5:53 পর্যন্ত কিন্তু ফেসবুকে অ্যাক্টিভ ছিলেন। এই খবর ইতিমধ্যে ছড়িয়েছে এবং সেই যে তার মানে আসলে পুলিশ বলছেন যে আসলে পরবর্তীকে অর্থাৎ সকালের দিকে কিন্তু এই হত্যাকাণ্ড ঘটতে পারে। এই বাসার আসলে বিদ্যুৎ সংযোগ কীভাবে বন্ধ করা হয়েছে এমন তথ্য জানতে চাইলে কিন্তু পুলিশ যে কি জানায় যে আসলে আসামিরা বাসায় সিসি ক্যামেরা থাকতে পারে এমন সন্দেহে এই ঘটনা ঘটানোর পরে এই বাড়ির বিদ্যুৎ সংযোগ কিন্তু তারা কিন্তু বিচ্ছিন্ন করেছে। এছাড়াও কিন্তু কয়েকদিন আগে গত পরশুদিন কিন্তু এই বাসায় আসলে এই যে পাশে সিদ্ধার্থ দাস যে অভিযুক্ত, তার বাবা দাবি করেছেন যে আলামত নষ্ট করার জন্য এই বাসায় মোটর অন করে পানি দিয়ে সব ধুয়ে মুছে ফেলা হয়েছে। তবে পুলিশের দাবি যে কোনো আলামত নষ্ট হয়নি, আসলে ফ্যানের সুইচ দিকে যে বা লাইটের সুইচ দিকে যে মোটর অন হয়ে গিয়েছে যার কারণে কিছু পানি ওভারফ্লো করেছে। পুলিশের পক্ষ থেকে সেটি কিন্তু নিশ্চিত করা হয়েছে। সব কিছু মিলে রংপুরের মানুষের মধ্যে এই হত্যাকাণ্ড নিয়ে রহস্য এখনও আসলে তারা ভেদ করছে না, রহস্য চলছেই। এবং গত 10 দিনে অন্তত রংপুরে 60টি খুন হয়েছে। আর রংপুরের মানুষ আতঙ্কিত, আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ভূমিকা পালন করবে, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করবে এমনটাই প্রত্যাশা। তো রংপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মুন্নি।